আচ্ছা, আমরা গতদিন ইনভার্স পদ্ধতি করছিলাম, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আজ তাহলে আমাদের ক্রেমার পদ্ধতি আছে। ক্রেমার পদ্ধতিটা শিখবো। ভাইয়া আগের ক্লাসের ম্যাথের ওই অ্যান্সার গুলো আছে? না, ওইভাবে অ্যান্সার তো করা নাই সবগুলার। আপনার যদি কোনো প্রশ্ন ঠিক থাকে আছে ভাইয়া, প্রশ্ন মানে একটু করতে মিলিয়ে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কেউ কি সমাধান করেছেন গতদিন যে অঙ্কগুলো আমি দিয়েছিলাম গত ক্লাসে? জি ভাইয়া করছি। আচ্ছা, দেখেন আপনাদের মধ্যে মেলে কিনা। যদি খুব বেশি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানায়েন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার। আচ্ছা, দেখেন আজকের অঙ্কটা বলছে কি, 2x1 মাইনাস x2 সমান 2, 3x2 মাইনাস 2x3 সমান 16, 5x1 প্লাস 3x3 সমান 21। এই তিনটা আমার সমীকরণ দেওয়া আছে। এখন এই তিনটা সমীকরণ আমাকে সমাধান করতে হবে। কোন পদ্ধতিতে? ক্রেমার পদ্ধতিতে। কারণ আমরা গতদিন পড়ছিলাম ইনভার্স, আজকে করব ক্রেমার। আমি কিন্তু বলছিলাম আমার কাছে যে অঙ্কগুলো আছে না কেন, সব অঙ্কগুলোকেই আমি ইনভার্সেও করতে পারি, আবার ক্রেমারেও সমাধান করতে পারি। আচ্ছা, তাহলে আমার কাছে এই তিনটা সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণ তিনটা থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রথম কাজ আমার কি হবে? আমার প্রথম কাজ হচ্ছে তিনটা সমীকরণের চলক, সহগ আর ধ্রুবক তিনটা অংশ আলাদা করা। দেখেন তো, আমরা সেই তিনটা অংশকে আলাদা করার কাজ করব। দেওয়া আছে 2x1 মাইনাস x2 সমান 2, 3x2 মাইনাস 2x3 সমান 16, 5x1 প্লাস 3x3 সমান 21। এটা আমাদের মান দেওয়া ছিল। এখন এর থেকে আমরা কি করব তাহলে? এদেরকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। দেখেন, উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজায় পাই বা প্রকাশ করি। তাহলে আমার কাছে যে সমীকরণ ছিল তিনটা, সেই সমীকরণ তিনটাকে আমি ম্যাট্রিক্স আকারে সাজাচ্ছি। দেখেন, তাহলে সমীকরণ তিনটা ম্যাট্রিক্স আকারে যদি সাজাতে চাই, তাহলে আমাদের কাছে কি কি আসবে? দেখেন, এটা আসছে। তাহলে এখানে আমার x1, x2, x3 এই তিনটা হচ্ছে আমার চলক। দেখেন, সমানের বিপরীত পাশে 2, 16, 21। পরবর্তী আমার এই যে অংশটা, তাহলে দেখেন তো, x1 এটা হচ্ছে x1 এর কলাম, এটা x2 এর, এটা x3 এর। তাহলে এটা যদি x1 এর হয়, তাহলে x1 এর সহগ কত? 2। পরবর্তীতে x2, x2 এর সহগ -1। কিন্তু দেখেন, x3 এখানে কি আছে? নাই। যদি না থাকে তাহলে তার অংশটা 0। দ্বিতীয় লাইন দেখেন, অর্থাৎ দ্বিতীয় সমীকরণ, তাহলে সেখানে কি আছে? 3x2। তাহলে x2 এর স্থানে কত হবে? 3, তার সহগ হিসাবে। x3 অর্থাৎ দেখেন -2x3, তাহলে x3 এর স্থানে -2 সহগ। পরবর্তীতে x1 দেখেন এখানে নাই, তাহলে x1 নাই, সেটা 0। ঠিক পরের অংশে আসেন, 5x1 প্লাস 3x3 সমান 21। তাহলে এখানে x2 নাই, দেখেন 2 এর স্থানে 0, x1 এর সহগ 5, x3 এর সহগ 3। এতটুক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আমরা সহগ, চলক আর ধ্রুবককে আলাদা করে লিখলাম। পরবর্তী পার্ট দেখেন। না ভাইয়া, কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, ধরি সহগ ম্যাট্রিক্স এ সমান 2 মাইনাস 1 0, 0 3 মাইনাস 2 5 0 3। তাহলে আমরা এখানে একটাকে ধরে নিছি। আর গতদিন যখন অঙ্ক করছিলাম তখন আমরা কি তিনটাকেই ধরছিলাম। প্রথমটাকে এ ধরছিলাম, দ্বিতীয় অংশটাকে বি ধরছিলাম, তৃতীয় অংশটাকে সি ধরছিলাম। সহগকে এ, চলককে বি, ধ্রুবককে সি, এভাবে ধরছিলাম। তাহলে এখানে আমাদের সহগ ম্যাট্রিক্স এটা আসছে, এ সমান 2 মাইনাস 1 0, 0 3 মাইনাস 2 5 0 3। এটাকে নিয়ে আমার এখন কাজ করতে হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এখানে আমাকে মান বের করতে হবে কার? x1, x2, x3। আমাদের পদ্ধতি কি? ক্রেমার পদ্ধতি। মনে রাখবো, ক্রেমার পদ্ধতিতে যদি সমাধান করতে হয় তাহলে তার সূত্র কি? দেখেন, x1 তার সূত্র a1 ডিটারমিনেন্ট বাই a ডিটারমিনেন্ট। x2 সূত্র কি? a2 ডিটারমিনেন্ট
বাই এ ডিটারমিনেন্ট। তাহলে এক্স থ্রির সূত্র কি হবে? এ থ্রি ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট। আচ্ছা, তাহলে আমরা সূত্র যদি আমাদের ক্লিয়ার থাকে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? A1, A2, A3 আর এই চারটা নির্ণায়ক আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু আমার কাছে আছে A1, A2, A3 নাই। এই তিনটাকে আমাকে তৈরি করতে হবে। বলেন, কোনো প্রশ্ন আছে কি না এই যতটুকু তথ্য দিলাম? না ভাইয়া। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি ক্যালকুলেশন করব প্রথমে এ ডিটারমিনেন্টের। দেখেন, এ ডিটারমিনেন্ট আমরা নর্মালি শিখছি। এ ডিটারমিনেন্ট তাহলে টু দেখেন প্রথমটা প্লাস মাইনাস, পরেরটা আবার প্লাস। এইখানে দেখেন, আমরা বলছিলাম প্রথম সারি নিতে হয় সব সময়, তাহলে এখানে মাইনাস ওয়ান আছে। এই কারণে এই মাইনাস ওয়ানের স্থানে এই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মাইনাস মাইনাস প্লাস। কিন্তু এর পরিবর্তিতে এখানে প্লাসের কারণে কিন্তু পরেরটা মাইনাস হয়নি। তাহলে আমরা বলছিলাম প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, কিন্তু যদি কখনো কোনো স্থানে অন্য কোনো চিহ্ন বিশিষ্ট মান আসে তাহলে সেই স্থানটা পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে অংশটা আমরা এখানে করলাম, পরবর্তী অংশে যদি আমরা একটু দেখতে চাই, এটা ক্যালকুলেশন তো আমাদের মনে হয় কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে এই অংশটা ক্যালকুলেশন? না ভাইয়া। একবার একটু বলুন আচ্ছা, তো। সমস্যা নেই। দেখেন, এটা টু এর জন্য টু বরাবর সারি কলাম বাদ দিব। এই টু বরাবর সারি কলাম বাদ দিব, তাহলে কি 3 - 2 0 3, দেখেন এটা আছে। এটা মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান বরাবর সারি কলাম বাদ, তাহলে 0 - 2 5 3। পরবর্তীতে এই জিরোর জন্য তাহলে 0 3 5 0। এরপরে কি? প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, 3 × 9, 2 আর শূন্য গুণ করলে শূন্য। পরবর্তীতে মাইনাস মাইনাস প্লাস ওয়ান, এটা 0 + 10, অর্থাৎ সূত্র অনুযায়ী মাঝে মাইনাস, এখানে মাইনাস ছিল তাই মাইনাস মাইনাস প্লাস। আর এটা দেখেন টোটালটাই শূন্য, কারণ শূন্য দিয়ে এই টোটাল অংশের সাথে গুণ। লাস্ট কত আসছে? 28। ঠিক আছে, এবার দেখেন আমাদের A1, A2, A3 করতে হবে, তাই দেখেন লিখছে ক্রেমার পদ্ধতিতে বা পদ্ধতি সমাধান করার জন্য এ এর প্রথম সহগ কলামকে ধ্রুবক মান দ্বারা প্রতিস্থাপন করে A1 ম্যাট্রিক্স তৈরি করি। তাহলে কি, এই ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের প্রথম যে কলাম, এটা প্রথম কলামকে আমরা কি দিয়ে প্রতিস্থাপন করব? ধ্রুবক দ্বারা। তাহলে ধ্রুবক কত এত? তাহলে 205 এর স্থানে আসবে কত? 2 16 21। বুঝছেন? দেখেন, তাহলে A1 এর নির্ণয় করছি আমরা, 108 আসছে। কারণ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। না ভাইয়া। আচ্ছা, এখন যদি একটু করতে বলি তাহলে কি হবে? কেউ কিছু না, বলতে দ্বিতীয় পারবে? সব কলামকে হ্যাঁ, হ্যাঁ, প্রতিস্থাপন করতে হবে। তাহলে এটাতে প্রতিস্থাপন করব আমরা, এটা দিয়ে। তৃতীয়টা হবে এখানে প্রতিস্থাপন করব, অর্থাৎ এই নিয়ে কিন্তু A1, A2, A3 নিয়ে না। তাহলে এর প্রথমে নিছিলাম, এবার A2 হবে দ্বিতীয়টা, আর A3 হবে তৃতীয়টা। দেখেন পরের অংশে যাচ্ছে অনুরূপ ভাবে। দেখেন লিখছি, ক্রেমার পদ্ধতিতে সমাধান করার জন্য ম্যাট্রিক্সের দ্বিতীয় সহগ কলামকে ধ্রুবক ম্যাট্রিক্স দ্বারা প্রতিস্থাপন করে A2 ম্যাট্রিক্স তৈরি করে। তাহলে দেখেন A2 ম্যাট্রিক্স তৈরি করছি, এর আবার নির্ণায়ক। পরবর্তীতে A3, অনুরূপভাবে A3 তৈরি করি, তৃতীয় সহগ কলাম। দেখেন A3 এর নির্ণায়ক। এবার আমরা ক্যালকুলেশন করব। অতএব বা নির্ণয় সমাধান, x1 x2 x3, A1 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট, A2 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট, A3 ডিটারমিনেন্ট বাই এ ডিটারমিনেন্ট। দেখেন ক্যালকুলেশন বসাই দিলাম, 27/7, 40/7, 4/7। আমরা এভাবে ভগ্নাংশ রাখার চেষ্টা করব। আমরা পয়েন্ট না রেখে এই যেভাবে আছে ভগ্নাংশ আকারে এভাবে রাখবো। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? ভাইয়া, হ্যাঁ বলেন। পূর্বে করছিলাম আপনার রিভার্স, আর এটা হলো ক্রেমার। ইনভার্স। ইনভার্স, হ্যাঁ রিভার্স।
তবে হুম, পরীক্ষার খাতায় যদি মানে পরীক্ষায় যদি উল্লেখ না থাকে প্রশ্নে যে কোনটা করবো, তাহলে কি যে কোনো একটা পদ্ধতি করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমি বলছিলাম যে ইনভার্স বললে ইনভার্স করবেন, ক্রেমার বললে ক্রেমার বলবেন, কিন্তু যদি শুধুমাত্র বলে এরকম সমীকরণ দিয়ে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সমাধান করো, তাহলে আপনি যে কোনোটা করবেন, কিন্তু অবশ্যই উপরে উল্লেখ করে দেবেন যে ক্রেমার পদ্ধতিতে সমাধান করা হলো অথবা ইনভার্স পদ্ধতিতে সমাধান করা হলো। ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পরে যাচ্ছি। কারো কোনো সমস্যা আছে? ভাইয়া, এ টু হ্যাঁ, নির্ণয় করছেন ওইটা একটু আবার একটু বুঝাই দেন তো। এই A2। না, হ্যাঁ ওইটা। আচ্ছা, এ ম্যাট্রিক্সে তাহলে একটু আমরা যাই। দেখেন, এ ম্যাট্রিক্সে যদি আমরা যাই, এটা কি এ ছিল না? হ্যাঁ। তাহলে এই অংশটা পরিবর্তন হবে এবার, দ্বিতীয় কলামটা এটা দ্বারা। দেখেন এই দুইটা আছে, এটা এখানে বসছে। আর তৃতীয়টা হবে এটা পরিবর্তন, আর প্রথমবার হয়েছিল এটা পরিবর্তন। ও আচ্ছা। ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখেন কি বলছে। বিশাল একটা অঙ্ক দেখে মনে হচ্ছে। বলছে একজন উৎপাদনকারী দুইটি বাজারে এক্স ওয়াই জেড দ্রব্য বিক্রয় করে, ওটা দ্রব্য হবে, বয়জা ফলা আকার বয়জা ফলা হবে। বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেয়া হলো। দেখেন বাজার আছে দুইটা, 1 2, আর দ্রব্য আছে এক্স ওয়াই জেড। তাহলে প্রথম বাজারে 10,000 এক্স পণ্য, প্রথম বাজারে ওয়াই পণ্য 2,000, প্রথম বাজারে জেড পণ্য 18,000। এবার দ্বিতীয় বাজারে এক্স পণ্য 6,000, ওয়াই পণ্য 20,000, জেড পণ্য 8,000। বলছে যদি এক্স ওয়াই জেড দ্রব্যসমূহের প্রতিটির দাম 2.50, 1.525, 1.50 টাকা হয় এবং প্রতি এককের উৎপাদন খরচ 1.80, 1.20 এবং 0.80 হয়, তবে মোট লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে আপনাকে মোট লাভ নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে বেশ কয়েকটা শর্ত আছে। দেখেন, তাহলে ম্যাট্রিক্স ব্যবহার করতে হবে আমাদের। সমাধান মনে করি, পরিমাণ ম্যাট্রিক্স এম সমান, এম ধরে নিচ্ছি। দেখেন এটা এম সমান 10,000, 2,000, 18,000, 6,000, 20,000, 8,000। মনে রাখবেন পরিমাণ ম্যাট্রিক্সটা সারিতে হবে, আর পরিমাণের বিপরীতে আপনার যা থাকবে সবগুলা কলামে আসবে। তাহলে এটা আমরা সারিতে লিখছিলাম। পরবর্তীতে দেখেন, দ্রব্যের একক প্রতি দাম ম্যাট্রিক্স আকারে পি হলে, তাহলে দাম কোনটা? প্রতিটির দাম এটা দেওয়া ছিল, তাহলে বলছিলাম আমি পরিমাণের বিপরীতে আর যা থাকবে সব আসবে সারিতে। দেখেন সারিতে পি সমান 2.50, 1.25, 1.50। আর একটা অংশ আছে দেখেন, উৎপাদন খরচ, দ্রব্যের একক প্রতি উৎপাদন খরচ ম্যাট্রিক্স সি হলে সি সমান 1.80, 1.20, 0.80। বলেন এই তিনটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি মোট লাভ নির্ণয় করতে চাই, এই একক অর্থাৎ আমার যে মোট একক আছে এর সাথে একক প্রতি আয় একবার যোগ গুণ করতে হবে, আর একক কি ব্যয় একবার গুণ করতে হবে। এই দুইটার বিয়োগফল হবে আমাদের মোট লাভ। তাই দেখেন পরের অংশে যে কি করছি, মোট আয়, টোটাল রেভিনিউ, এম গুণ পি, এম গুণ পি। দেখেন গুণ করছি আমরা, এটার সাথে এটা এখানে লিখছি, এটার সাথে এটা গুণ করে এখানে লিখছি। 854,552। এরপরে মোট খরচ, মোট ব্যয় টিসি, এম গুণ সি। দেখেন এটা গুণ করে আসছে 34,800, 41,200। তাহলে এটা আমাদের মোট আয় অর্থাৎ, আর এবং মোট ব্যয় বেরোইছে। আমাদের দেখেন ব্যয় কম, আয় বেশি, তাহলে লাভ হয়েছে। তাই দেখেন টোটাল প্রফিট, মোট লাভ, টিআর মাইনাস টিসি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। দেখেন বিয়োগ করলাম 19,700, 10,800। প্রথম বাজারের লাভ 19,700, দ্বিতীয় বাজারের লাভ 10,800। মোট লাভের পরিমাণ 19,700 প্লাস 10,800, 30,500।
বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। না ভাইয়া। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি তাহলে। আমাদের ম্যাট্রিক্সের শেষ অঙ্ক আজকে এটাই, এর পরেরটা। আগামী দিন আমরা নির্ণায়ক শিখব। আমি আপনাদের গ্রুপে একটা পিকচার দিয়ে দেব। ওই যে অংশ করে কয়েকটা অংশ লেখা আছে, অর্থাৎ সত্য লেখা আছে। ওই সত্যগুলো আগামী দিন ক্লাস করার আগে আপনারা খাতায় লিখে খাতাটা সামনে নিয়ে ক্লাস করতে বসবেন। তাহলে আমারও ক্লাস করাতে সুবিধা হবে, আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আগামী ক্লাস তো শুক্রবার আছে, শুক্র শনি 2 দিন ক্লাস। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন। শনিবার তো মনে হয় একটা এক্সামের ডেট আছে, মিলন ভাই দিছিল গ্রুপে, হ্যাঁ ওটা বিজনেস হচ্ছে, ম্যাথ। এখন হ্যাঁ হ্যাঁ, এটা কি ভাই বল। মানে প্রথম থেকে এই পর্যন্ত যে না কটা না অধ্যায় করে না, করানো না হয়েছে ভাই, সেগুলো? না না, এটা একটা মডেল টেস্ট। অর্থাৎ আমাদের অফলাইনে টোটাল অঙ্কের উপরে একটা মডেল টেস্ট হবে, একটা ফাইনাল পরীক্ষার মতো, 80 মার্কসের। ঠিক আছে। মানে অনলাইনে ভাই না এটা নাকি? অনলাইনে কি নেওয়ার কথা বলছে আপনাদের? ভাই আমাদের গ্রুপে তো গ্রুপে জানাই তো দিছে মানে, ভাই। হ্যাঁ, আমাদের অনলাইন অফলাইন সব একসাথেই ঘোষণা দেয়া হয়েছে। অফলাইনে হবে প্রশ্নটা, ওই প্রশ্নটা আপনাদেরকে দেয়া হবে। আপনারা যদি মনে করেন পরীক্ষা দেবেন, দিতে পারবেন। কতটুকু পারেন আপনারা দেখলেন। ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, দেখেন বলছে একটি ট্রাস্ট ফান্ডে, একটি ট্রাস্ট ফান্ডে 50,000 টাকাকে 2 ধরনের বন্ডে বিনিয়োগ করতে হবে। প্রথম প্রকার বন্ড থেকে 5%, দ্বিতীয় প্রকার বন্ড থেকে 6%। মোট 2,780 টাকা সুদ পাওয়া যাবে। কোন প্রকার বন্ড থেকে কত টাকা বিনিয়োগ করতে হবে ম্যাট্রিক্স ব্যবহার করে নির্ণয় করো। তাহলে আমার মোট আছে কত টাকা? 50,000। বন্ড হচ্ছে 2টি। দেখেন, তাই আমরা লিখছি, ধরি মনে করি, সমাধান মনে করি, প্রথম বন্ডে বিনিয়োগকৃত মূলধন X টাকা, দ্বিতীয় বন্ডে বিনিয়োগকৃত মূলধন 50,000 মাইনাস X টাকা। অতএব বিনিয়োগের পরিমাণ ম্যাট্রিক্স পি হলে, আমরা বলছিলাম কি পরিমাণটা সবসময় সারিতে হবে। দেখেন, একটা এক্স আর একটা 50,000 মাইনাস এক্স। পরবর্তীতে বলছে সুদের হার আই হলে, তাহলে সুদের হার কলামে আসবে 5%, 6%, 0.05, 0.06। আমরা জানি বিনিয়োগের পরিমাণের সাথে যদি সুদের হার গুণ করা হয় তাহলে মোট সুদ পাওয়া যায়। তাই দেখেন লেখছে সত্য মতে, বিনিয়োগের পরিমাণ গুণ সুদের হার সমান মোট সুদ। তাহলে বিনিয়োগের পরিমাণ, সুদের হার, মোট সুদ, এটাকে আমরা গুণ করব। দেখেন গুণ করা হয়েছে এটার সাথে এটার, তাহলে এক্স এর সাথে 0.05 আর 0.06 এর সাথে 50,000 মাইনাস এক্স। ম্যাট্রিক্স চিহ্ন উঠে গেল কেন? কারণ এখানেও একটা উপাদান, এখানেও একটা উপাদান, তাই সমতা ম্যাট্রিক্স অনুযায়ী। তাহলে 0.05 প্লাস 0.06 এর সাথে 50,000 গুণ করলে 3,000 হয়, মাইনাস 0.06 এক্স সমান 2,780। দেখেন ক্যালকুলেশন করে আমাদের আসছে 22,000। তাহলে এক্স সমান যদি 22,000 হয়, প্রথম বন্ডে বিনিয়োগকৃত মূলধন 22,000 টাকা, দ্বিতীয় বন্ডে বিনিয়োগকৃত মূলধন বলছিল কি 50,000 মাইনাস এক্স। তাহলে 50,000 মাইনাস 22,000 সমান 28,000 টাকা। বলেন কোনো প্রশ্ন আছে কিনা। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই ক্লাসের সাথে আমাদের যে ম্যাট্রিক্স অংশটা সেটা শেষ হলো। আমরা আগামী দিন নির্ণায়ক করব। কিন্তু দেখেন, আমি এই যে ক্লাস এই পর্যন্ত নিলাম, আপনাদের নাম্বার সিস্টেম, সেট, লগ, ম্যাট্রিক্স, অর্থাৎ তার সাথে ইন্ডেসিস আছে। মোট 4টা অধ্যায় কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের এখানে সত্য থাকে এমন যে সেট, লগ, ম্যাট্রিক্স, নাম্বার সিস্টেম, এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে প্রায় কিন্তু 30-35 মার্কসের অঙ্ক থাকে। আমরা এতটুকু লেখার মতো যোগ্যতা অর্জন করছি, অর্থাৎ আমাদের, যদি আমরা আগে কেউ পড়াশোনা নাও করে থাকি, এই যতটুকু পড়াইলাম আপনারা যদি ভালোভাবে
এতটুকু আয়ত্তে নিয়ে থাকেন, ফেল হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে যে অধ্যায়গুলো আসবে, এটা আপনাকে মার্কসটাকে বাড়ায় নিয়ে যাবে। অর্থাৎ আপনারা জানেন রিটেন এবং ইন কোর্সের সহ মোট 40 পেতে হয় পাশের জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আগামী দিন আমরা নতুন অধ্যায় করব। আমি একটু পরেই আপনার গ্রুপে একটা পিকচার দিয়ে দিচ্ছি, ওটাকে আপনারা লিখে আগামী ক্লাসে আসবেন। কারণ লিখে সামনে রাখলে কি হবে, ওর সত্যগুলো আমার বোঝাতে সুবিধা হবে অঙ্কের সাথে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। কারো কোনো জি। প্রশ্ন আছে? আর যেভাবে হোক, গত দিনের যে অঙ্কটা আমি দিছিলাম, বেশ কয়েকটা অঙ্ক, ওই অঙ্ক দিয়ে ইনভার্স আর ক্রেমার দুই নিয়মের সমাধান প্রত্যেকটা অঙ্কের করবেন। আচ্ছা, কেউ কোনো ভাই, ওই প্রশ্ন করবেন? অঙ্কগুলোর অ্যান্সার গুলো কি দেখাইছিলেন? আচ্ছা, ওই অঙ্কগুলো ওইভাবে মানে করা নাই, সমাধান করা নাই আমার কাছে, বুঝছেন? শুধুমাত্র একটা ও করে সমাধান আচ্ছা। করেই দেওয়া আছে, অর্থাৎ সিস্টেমটা বলা আছে। যদি আপনাদের খুব বেশি অসুবিধা হয় আমাকে বলেন, চেষ্টা করব আমি সে অঙ্কটার সমাধান দেওয়া যায় কিনা। ভাই, ওই অথবা অঙ্কগুলো করছিলাম বাসায়, কিন্তু উত্তর মেলাইতে অথবা পারলে ভালো হতো। অথবা আপনারা করে গ্রুপে দিয়ে দেন, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা, ভালো থাকবেন আপনারা।